একই কীটনাশক বারবার ব্যবহার করছেন, প্রথমে কাজ পেয়েছেন, কিন্তু ২-৩ বার ব্যবহার করার পর আর কাজ হচ্ছে না। কীটপতঙ্গ তো মরছেই না, বরঞ্চ আপনার ফসলে যেমন বেগুন, উচ্ছে তার মধ্যে পোকার পরিমাণ বেড়েই যাচ্ছে। তার ফলাফল স্বরূপ খরচ বাড়ছে, কীটনাশক কেনার খরচ বাড়ছে, স্প্রে লেবার খরচা বাড়ছে এবং ফলন সেই তুলনায় হচ্ছে না। তাই এর একটাই সমাধান হলো কেমিক্যাল গ্রুপ রোটেশন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ঠিক কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা কীটনাশকের যে কেমিক্যাল গ্রুপ আছে সেইটাকে যদি রোটেশন করেন বা কেমিক্যাল কম্পোজিশন গুলোকে রোটেশন করেন, তাহলে কিন্তু পোকাদের শরীরে আর রেজিস্ট্যান্সও হবে না। আর সময়ে যদি স্প্রে করেন সঠিক পরিমাণে, তাহলে আপনার কীটনাশকটা ব্যবহার করার ফলে 100% কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। আপনাদের একটা বিষয় বলি, যে যখন আপনারা দেখেছেন একই কীটনাশকের কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশক যখন আপনি একের অধিকবার ব্যবহার করছেন, তারপরে দেখা যাচ্ছে ওই কীটনাশকটি পোকাদের শরীরে আর কাজ করছে না, কারণ পোকাদের শরীরে বিভিন্ন এনজাইম তৈরি হয়ে যায় ওদের বিরুদ্ধে লড়ার জন্য, যাতে পোকাদের শরীরে কোনো ক্ষতি না করে, যার ফলে পোকারা শক্তিশালী হয়ে যায়। ঠিক যেমন আমরা একই খাবার যদি বারবার প্রতিদিন একই সময়ে খেতে থাকি, তাহলে আমাদের শরীরে সেই খাবারটা সহজলভ্য হয়ে যায় এবং অভ্যাসযোগ্য হয়ে যায়, যার ফলে আমাদের শরীরে আর কোনো ধরনের সমস্যা হয় না। ঠিক সেম কীট পতঙ্গদের শরীরেও এই পেস্টিসাইড বা কীটনাশকগুলো কেমিক্যাল কম্পোজিশন গুলো সেম ভাবে রেজাল্ট বা রেজিস্ট্যান্স তৈরি করতে সাহায্য করে ফেলে, যার কারণে আমাদের কীটনাশকের কেমিক্যাল কম্পোজিশনের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপ অনুযায়ী যদি আমরা রোটেশন করে কীটনাশককে ব্যবহার করি, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে। তো এই জায়গায় আপনাদের আরো একটা বিষয় আমি বলে রাখি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কীটনাশকের যে কেমিক্যাল কম্পোজিশনের যে গ্রুপ হয় সেই গ্রুপের মধ্যে যেসব কীটনাশক গুলো পড়ে সেই কেমিক্যাল কম্পোজিশনের কিভাবে রোটেশন করবেন সেই বিষয়গুলো নিয়ে বলবো। প্রথম সপ্তাহে আপনারা শুরু করুন ডায়নামাইট গ্রুপ, অর্থাৎ গ্রুপ 28 এর অন্তর্গত যেসব কেমিক্যাল কম্পোজিশনে কীটনাশকগুলো হয়। এই গ্রুপের অন্তর্গত যেমন হচ্ছে কোরেন্টা নিলেপল যেমন কোরাজিন, ফুভেন্ডামাইড যেমন ফ্রেম, এগুলোকে প্রথমে স্প্রে করুন। বিশেষ করে টমেটো, বেগুন, বাঁধাকপি, এতে কি হয় ল্যাদা পোকার উপদ্রব বা ফল ছিদ্রকারী বা হচ্ছে পাতা খেকো পোকার উপদ্রব ব্যাপক পরিমাণে দেখা যায়। আর এই ডায়নামাইট গ্রুপের যেসব কেমিক্যাল কম্পোজিশনের যে কীটনাশকগুলো হয়, এগুলোকে ব্যবহার করলে পোকাদের শরীরে যে মাংসপেশি সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়, পোকারা না খেতে পেয়ে মারা যায়। এরপরে আপনারা দ্বিতীয় সপ্তাহে কি স্প্রে করবেন, অর্থাৎ 7 থেকে 10 দিন পর আপনারা পিনোসিন গ্রুপের যে কীটনাশকগুলো হয় কেমিক্যাল কম্পোজিশনে সেগুলোকে আপনারা ব্যবহার করছেন, অর্থাৎ গ্রুপ 5 এর অন্তর্গত পিনোসিন। তো এর অন্তর্গত কেমিক্যাল কম্পোজিশন যেমন হচ্ছে স্পিনোস্যান্ড, স্পিনোটোরাম যেমন ডেলিগেট। তো এইগুলোকে আপনারা যদি ওই ডায়নামাইট গ্রুপের কীটনাশকের 7 থেকে 10 দিনের মধ্যে স্প্রে করেন, তাহলে কি হবে, এই গ্রুপের যে কীটনাশকগুলো অর্থাৎ স্পিনোসিন গ্রুপের যেমন স্পিনোটোরামকে যদি আপনারা স্প্রে করেন, পোকাদের শরীরের যে স্নায়ুতন্ত্রে সেখানে ব্যাপক একটা বিষক্রিয়া ঘটিয়ে পোকাদের পঙ্গু করে দেবে আর এবং নার্ভাস সিস্টেম নষ্ট করে দেবে। এবার তৃতীয় সপ্তাহ অর্থাৎ স্পিনোস্যান গ্রুপের যে কীটনাশকগুলো স্প্রে করেছেন তার 7 থেকে 10 দিন পর আপনারা কি করবেন, অ্যাবামেট্রিন বা মাকড়নাশক জাতীয় কীটনাশকের একটা স্প্রে করবেন। অর্থাৎ গ্রুপ 6 এর কীটনাশক আপনারা যদি কেমিক্যাল কম্পোজিশনের যে গ্রুপ আছে গ্রুপ 6 সেই অন্তর্গত যেমন অ্যাবামেট্রিন, এমোমেথ্রিন বেনজয়েট, এগুলোকে যদি আপনারা স্প্রে করেন, তাহলে এরা কি হয়, পোকাদের খাওয়ার ক্ষমতা নষ্ট করে দেয় এবং তার পাশাপাশি চলাচল, এক জায়গা থেকে তাদের শরীরে যে চলাচলের জন্য যেসব মাংসপেশিগুলো হয় তাদের শরীরে বিষক্রিয়া ঘটিয়ে পোকারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারবে না, যার ফলে পোকারা মারা যাবে। এর পাশাপাশি আমাদের ফসলে একটা সময় কি হয়, মাকড়ের উপদ্রব হয়, সেই মাকড়গুলো নষ্ট হবে। তো যেটা আপনার ফসল অনুযায়ী আপনারা কিন্তু তৃতীয় নম্বরে অর্থাৎ তৃতীয় সপ্তাহে আপনারা কিন্তু একটা মাকড়নাশক হিসেবে আপনারা অ্যাবামেট্রিন স্প্রে করতে পারেন, আর যদি পোকার উপদ্রব থাকে তাহলে ইমামেথ্রিন বেনজয়েটটা আপনারা স্প্রে করতে পারেন। আর এর 7 থেকে 10 দিন পর আপনারা চতুর্থ সপ্তাহে আপনারা স্প্রে করবেন কি পাইরিথয়েড গ্রুপের যেসব কীটনাশক,
অর্থাৎ যেসব কীটনাশক পোকাদের ওপর বিবেচনা করে না, আর সমস্ত ধরনের পোকাদের শরীরে বিষক্রিয়া ঘটে, যেমন ল্যামডা সাইথিনল, আলফা সাইফারমেথ্রিন, এইসব গ্রুপের যেসব কীটনাশক আছে, এইসব কীটনাশকগুলোকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন একেবারে শেষ সপ্তাহ। গ্রুপের যে কীটনাশকগুলো হয়, এটা হলো গ্রুপ 30A। এই গ্রুপের অন্তরে যেসব কীটনাশকগুলো আছে সেগুলো আপনারা 4 নম্বর সপ্তাহে স্প্রে করছেন, তার আবার 7 থেকে 10 দিন পর আবার আপনারা প্রথম সপ্তাহে যে কীটনাশকগুলো স্প্রে করেছেন সেই কীটনাশকগুলোকে স্প্রে করবেন। তাহলে এইভাবে যদি আপনারা রোটেশন করতে থাকেন, তাহলেই কিন্তু আপনার ফসলে যাই পোকা লাগুক না কেন, সেই পোকাদের শরীরে কিন্তু কোনো কীটনাশকের একটা রেজিস্ট্যান্স তৈরি হবে না, এবং আপনার স্প্রে খরচাও কমবে, তার পাশাপাশি আপনার কীটনাশকের যে খরচ সেটাও কম হবে। আমি আপনাদের বোঝাতে পারলাম যে কীটনাশকের কেমিক্যাল কম্পোজিশনের গ্রুপ অনুযায়ী কিভাবে আপনারা কীটনাশকের একটা রোটেশন অনুযায়ী স্প্রে শিডিউল তৈরি করবেন। তো এইভাবে আপনারা স্প্রে করবেন, কিন্তু এই জায়গায় 5টা গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই আপনাদের মানতে হবে। মনে রাখবেন, একই পেস্টিসাইড বা কীটনাশক বারবার দিলে কিন্তু পোকা মরবে না, বরং পোকা শক্তিশালী হবে। 2 নম্বর হচ্ছে প্রতি 7 থেকে 10 দিন অন্তর কীটনাশকের যে কেমিক্যাল কম্পোজিশনের যে গ্রুপগুলো হয়, সেই গ্রুপ অনুযায়ী কেমিক্যাল কম্পোজিশনকে পরিবর্তন করুন। আবারও বলছি, বাজারে যখন আপনারা কোনো পেস্টিসাইড বা কীটনাশক কিনতে যাবেন, অবশ্যই কেমিক্যাল কম্পোজিশনটা দেখে নেবেন। না হলে অনেক সময় দোকানদার আপনারা দুটো কোম্পানির একই কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশক দেখিয়ে বলেন, নয় এটা দিন, নয় এটা দিন। তো সেটা একদমই করবেন না, অবশ্যই কেমিক্যাল কম্পোজিশনটা চেক করে নেবেন। 3 নম্বর হলো, ওষুধ বা কীটনাশক কেনার সময় ওষুধের নাম নয়, বোতলের গায়ে লেখা রাসায়নিক যে গ্রুপ সেটা অবশ্যই দেখে নেবেন। অর্থাৎ পেস্টিসাইডের পিছনে দেখবেন কোন কেমিক্যাল গ্রুপের আন্ডারে আছে সেটা অবশ্যই লেখা থাকে, সেটা অবশ্যই দেখে নেবেন, বা লিফলেটও লেখা থাকে। আর 4 নম্বর হলো যে ব্যবহারের আগে অবশ্যই যে প্যাকেটের সঙ্গে যে নিয়মাবলী আছে সেটা অবশ্যই পড়ে নেবেন। আর 5 নম্বর হলো পেস্টিসাইডের যে পরিমাণটা লেখা থাকে, যে এত জায়গার পরিমাণে আপনারা এত ml পেস্টিসাইড আপনারা স্প্রে করবেন, সেটা আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণভাবে স্প্রে করতে হবে, এবং জলটা যত পরিমাণ জলের কথা বলা রয়েছে ঠিক তত পরিমাণই আপনাদের জলটা ব্যবহার করতে হবে। তবেই আপনারা সঠিক রেজাল্ট পাবেন এবং সঠিক আপনার ফলনটা পাবেন। আশা করি এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসবে। আর যদি উপকারে এসে থাকে, অবশ্যই আপনার নিকটবর্তী কৃষি দোকানদারের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।